আমি অবাক হয়ে আমার দিদির কথা শুনছিলাম, যে আমাকে সেই সত্যিটা বলছিল, যার কারণে সে পুরো গ্রামে তার বদনাম হয়েছিল। শৈশবে বাবা মা মারা যান, তাই আমি ছোটবেলা থেকেই বড় দিদির বাড়িতে থাকছি। জামাইবাবু এবং দিদি দুজনেই কালো, তাই তাদের সমস্ত ছেলে মেয়েই কালো। কিন্তু দিদি ছোট মেয়ে, তার অন্য ভাই বোনের থেকে সম্পূর্ণ আলাদা। সে সাদা রঙের, পুতুলের মতো দেখতে, যে বাড়ির অন্যদের থেকে পুরোপুরি আলাদা। পুরো গ্রামের লোকেরা তাকে নিয়ে মজা করত, যে হয়তো আমার দ্বিতীয় জামাইবাবু মেয়েটিকে কোনো মন্দির থেকে নিয়ে এসেছে। দিদি আর জামাইবাবু সারা জীবনে কারোর কথায় কর্ণপাত করেনি, শুধু বলতো যে এ আমাদেরই মেয়ে। কিন্তু দিদি তাকে অন্য ভাই বোনদের থেকে বেশি আদর করত, এমনকি তার জামা কাপড়ও অন্য ভাই বোনদের থেকে আলাদা। দিদি ওকে দিয়ে বাড়ির কাজও করাতো না। আমি প্রায়ই অবাক হয়ে ভাবতাম যে কেন দিদি অন্যদের তুলনায় এর এত বেশি যত্ন নেন। এমনকি সে কাদায় খেললেও দিদি তাকে কোলে তুলে নিত এবং সারাদিন তাকে কোলে করেই ঘুরত। এমনকি দিদি প্রায়ই মেয়েকে নিয়ে যেখানে কাজ করত সেই হাভেলিতে যেত, যেখানে অন্য ছেলে মেয়েদের কখনো নিয়ে যেত না। ধীরে ধীরে বাচ্চাটি বড় হতে থাকে, আর আমারও বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম। একবার আমি অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম, যে দিদি কোনো কারণ ছাড়াই, আমি হাজারবার জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে রাজি হলো না। দিদির কান্না আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জন্ম দিয়েছিল। এই সময়ে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যে এখন দিদি তার মেয়ের থেকে একটু দূরে দূরে থাকছে। সেই মেয়ের নাম আরতি। এখন সে বড় হয়েছে এবং বড় হওয়ার পর তার রং রূপ আরও ফুটে উঠেছে। যে তাকে একবার দেখে তাকে আবার দেখতে অবশ্যই তার মন চাইবে। কেউ মানতেই চাইতো না যে সে আমার দিদির মেয়ে। এভাবেই কিছু সময় কেটে গেল। একদিন গ্রামে শোরগোল পড়ে গেল যে আমার দিদি সেই ফর্সা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। গ্রামের সবাই বলছিল আজ সেই মেয়েই মুখ কালো করে দিয়ে গেছে, যাকে খুব যত্ন করে লালন পালন করেছিল। এই খবর শুনে আমিও তাড়াতাড়ি করে দিদির বাড়িতে গেলাম। দিদি তার মেয়ে আরতির কথা মনে করে কাঁদছে, আর জামাইবাবু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু লক্ষ্য করলাম যে দিদি জামাইবাবু দুজনেই মুখ ফ্যাকাশে। কিছু একটা ঘটেছে যা তারা সবার কাছ থেকে লুকাচ্ছে। তারা একে অপরের সাথে চোখে চোখে কথা বলছিল, যেটা আমাকে খুব অবাক করে। আমি সারাদিন ভাবলাম দিদিকে জিজ্ঞেস করব যে কী ব্যাপার, কিন্তু সারাদিন কেউ না কেউ আসতেই থাকলো। তাই ভাবলাম রাতে দিদির সাথে কথা বলবো। তারপর সন্ধ্যায় আমি দিদিকে জিজ্ঞেস করার সময় আমার স্বামী এসে উপস্থিত। আমার শাশুড়ি শরীর খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একদিন পরে এসে জিজ্ঞেস করব ভেবে আমি স্বামীর সাথে চলে গেলাম। কিন্তু আমার ভাগ্য এমন খারাপ যে আমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং এতেই তার প্রাণ গেল। শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেল। পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। তাই দিদির কাছে যে আরতির ব্যাপারটা জিজ্ঞেস করতে হবে, সেটাই আমার মাথা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেল। দিদি মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো। আমি বুঝতে পারতাম দিদি আর জামাইবাবু খুব টেনশনে। প্রায় রাতেই তারা দুজনেই কোথাও চলে যেত। দিদির ছেলে মেয়েরাও জানতো না রাতে তাদের বাবা মা কোথায় যায়। এখন আমার সন্দেহ হলো যে দিদি কিছু খারাপ কাজ করছে না তো। দিনে দিনে দিদির ওপর আমার সন্দেহ বাড়ছিল। তারপর একদিন এমন হলো যে আরতি ফিরে এলো, কিন্তু সে একা না। তার সাথে যে ছেলেটি এলো তাকে দেখে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। সে আমাদের গ্রামের হাভেলির ছোট মালিক, যে পুরো গ্রামের মেয়েদের স্বপ্নের রাজপুত্র। সে যখনই গ্রামের রাস্তা দিয়ে যেত, তাকে দেখে গ্রামের অর্ধেক মেয়ের মন নেচে উঠত। সে লম্বা চওড়া সুদর্শন যুবক। একটা জিনিস আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল, যে সে
কেন আরতিকে পালিয়ে বিয়ে করলো। সে এত বড় পরিবারের ছেলে, যদি একবারও তার সম্বন্ধ পাঠাতো, দিদি এবং জামাইবাবু খুশি হয়ে আরতির সাথে তার বিয়ে দিয়ে দিত। কিন্তু দিদি আরতির ছোট মালিকের সাথে দেখেই মাথায় চাপড়াতে লাগলো আর গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলল, আরতি, তুই এ কী কাজ করেছিস? সারা দুনিয়ায় তুই একেই পেলি? দিদি আরতিকে দেখে খুশি হয়েছিল, কিন্তু ছোট মালিকের সাথে আরতিকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। দিদি পড়ে যাওয়ার সাথে সাথে আরতি এগিয়ে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু আমার জামাইবাবু নিষেধ করেন এবং আরতিকে চলে যেতে বলেন। পুরো গ্রাম অবাক চোখে এই দৃশ্য দেখে বলছিল, এদের সাহস কত! যে বাড়িতে সারা জীবন কাজ করেছে সেই বাড়িতে মেয়ের বিয়ে হওয়ায় খুশির বদলে কেমন কাঁদছে। জামাইবাবু আরতির হাত ধরে তাকে বাড়ি থেকে বের করে দেন। আরতি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়, যা দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদয় গলে গেল। কিন্তু পরের মুহূর্তেই দিদির অবস্থায় চোখের সামনে ভেসে উঠল। দিদির অবস্থা এত খারাপ ছিল যে অনেকক্ষণ তার জ্ঞানই ফেরেনি। সন্ধ্যায় দিদির চোখ খুললেই প্রথম কথা বলল, আরতি কোথায়? দিদির প্রশ্নের উত্তরে জামাইবাবু বলছিলেন যে আরতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কথা শুনে দিদি আবার জোরে জোরে কাঁদতে লাগলো এবং বকতে থাকলো যে আরতির বাবা, আমরা পাপ করেছি, আমরা কিছুই করতে পারিনি, আমাদের পাপ হয়েছে, আর একটা শুধু পাপ না, পাপের উপর পাপ। এই সব বলতে বলতে দিদি আবার অজ্ঞান হয়ে গেল। কিন্তু আমার মাথায় দিদির কথাটা ঢুকে গেল, দিদি এমন কি বড় পাপ করেছে যার কারণে সে এভাবে কাঁদছে আর বারবার অজ্ঞান হয়ে পড়ছে। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেই রাত সেখানেই থাকলাম, যাতে পুরো সত্যিটা জানতে পারি। কারণ আমার সিক্স সেন্স বলছিল যে দিদি আমাদের সবার কাছ থেকে কিছু তো লুকাচ্ছে। গ্রামবাসীরা অনেকক্ষণ এসে দিদির অবস্থা জানতে চাইল, আর সবাই বলল, ছেলেদের এত বড় ঘর, এমন জামাই পেয়ে তোমার খুশি হওয়া উচিত ছিল। সবাই এমনই জামাই চায়, আর তুমি কান্না করে যাচ্ছ। লোকেদের কথা শুনে দিদি আবার কাঁদতে শুরু করত আর মাথা চাপড়াতে থাকতো। দিদির অবস্থা দেখে আমি আর কাউকে ভিতরে আসতে দিলাম না। যেই আসতো তাকেই বললাম যে দিদি ঘুমাচ্ছে। দিদির কাছে বসে ছোটবেলার কথা, বাবা মায়ের কথা বলতে থাকি। আমরা দুই বোন সারাদিন অনেকক্ষণ কথা বললাম। আমি রাতের খাবার রান্না করলাম। রাতে দিদি সবার আগে শুয়ে পড়ে। অনেক রাতে দিদিকে খাট থেকে উঠতে দেখি। জানি না দিদি খাট থেকে উঠে কোথায় যাচ্ছে। আমি চোখ বন্ধ করেই পড়ে রইলাম। আমি শুধু দেখতে চাই যে সে কোথায় যায় এবং কি করে। যখন দিদি নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে ঘরের সিন্দুকের কাছে গিয়ে আঁচলে বাঁধা চাবি দিয়ে সেটা খুলতে লাগলো। আমার হঠাৎ মনে পড়ল যে দিদি এই বাক্সটা কখনোই কাউকে ছুঁতে দিত না। দিদি আমার দিকে পিঠ করে বসে বাক্স থেকে কিছু একটা বের করছিল। আমার মনে হতো দিদি নিজের গয়না এই সিন্দুকে রাখে, তাই কাউকে হাত দিতে দিত না। আমার খুব সন্দেহ হতো সিন্দুকে এমন কি আছে যে দিদি সেটা কাউকে ছুঁতে দিত না। আমি চুপচাপ শুয়ে দেখতে থাকলাম সিন্দুক থেকে কি বের করে। দিদি সিন্দুক থেকে এক এক করে জিনিস বের করতে লাগলো, আর আমি দেখে অবাক হয়ে গেলাম। প্রথমে দিদি কিছু জামা কাপড় বের করলো, যেগুলো খুব ছোট্ট বাচ্চাদের। তারপর ধীরে ধীরে জামা কাপড়ের সাইজ বড় হতে লাগলো। সেগুলো সবই মেয়েদের জামা। এরপর দিদি খেলনা বের করতে লাগলো, যেগুলো কিছু প্লাস্টিকের আর কিছু মাটির তৈরি। আমার মনে পড়ল এগুলো সবই ছোটবেলায় আরতি পড়তো। আর কিছু খেলনাও ছিল, কিন্তু আরতির কাছে কখনো এসব খেলনা দেখিনি। এরপর ছবির পালা এলো। দিদি ছবিগুলো দেখতে লাগলো। প্রথমে দিকে ছবিগুলো আরতির ছিল, কিন্তু পরের ছবিগুলো আমি চিনতে পারছি না। আমি এতটা দূরে ছিলাম না যে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরও আমি সেই ছবির
মেয়েটিকে চিনতে পারছি না, কিন্তু সে দিদি আর জামাইবাবুর মতোই দেখতে। তার গায়ের রঙও দিদি আর অন্য বাচ্চাদের মতোই। দিদি একটা কাপড় মাটিতে বিছিয়ে তার উপর জিনিসগুলো রাখতে শুরু করে এবং সাথে সাথে সেই জিনিসগুলো বাঁচতে শুরু করে এবং কান্না করতে থাকে। তারপর দিদি সব জিনিস পুটলি করে উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরল। আমি সঙ্গে সঙ্গে চোখ বুজলাম, কারণ আমি দেখতে চাই দিদি কোথায় যায়। দিদি সেটা উঠিয়ে উঠোনে গিয়ে মাটিতে রাখলো আর তাতে কেরোসিন ঢেলে দিল। পুরো জিনিসগুলো জ্বালিয়ে দেওয়ার আগেই আমি তাড়াতাড়ি এগিয়ে দিদির হাত ধরলাম। আমাকে দেখেই দিদির মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জিনিস তুলে দিদিকে নিয়ে ভিতরে এলাম। দিদিকে খাটের উপর বসিয়ে জল খেতে দিলাম। দিদি মাথা নিচু করে চুপচাপ বসে আছে, যেন তার কোনো গোপন রহস্য ধরা পড়ে গেছে। আমি উঠে আবার বাইরে গিয়ে দেখলাম কেউ জেগে নেই তো। যখন নিশ্চিত হলাম যে সবাই ঘুমাচ্ছে, তখন আমি দিদিকে প্রশ্ন করলাম, যা আমার মনে অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। আমি দিদিকে বললাম, দিদি, আমাকে সব সত্যি করে বলো, গত কয়েকদিন ধরে তোমার মনোভাব আমার কাছে খুব অদ্ভুত লাগছে। কিছু একটা আছে যা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস। আমি জানি যে তুই আমার কাছ থেকে আরতির ব্যাপারে কিছু একটা লুকাচ্ছিস। প্লিজ দিদি, আমাকে সব খুলে বল। কয়েকদিন ধরে তোর অবস্থাও কেমন অদ্ভুত হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ কাঁদতে শুরু করিস, কখনো চুপচাপ থাকিস, আবার কখনো অজ্ঞান হয়ে পড়িস। আর এখন এগুলোতে আগুন লাগাচ্ছিস। তোর এই সব কাজ আমার সন্দেহজনক লাগছে। এই কথা বলার সাথে সাথে দিদি আবার কাঁদতে লাগলো। আমি দিদিকে চুপ করিয়ে বললাম, দিদি, এটা কান্নার সময় নয়, প্লিজ আমাকে সব খুলে বল। সব খুলে বললেও তোর মনও হালকা হবে। আমার কথা শুনে দিদি বলল, তেমন কিছু না, তুই যা ভাবছিস সেটা তোর মনের ভুল। দিদি আমাকে সত্যিটা বলছে না, তাই আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করলাম, কিন্তু সে কিছুই বলতে রাজি হলো না। তখন আমি দিদিকে বললাম যে তুই হয়তো আরতিকে ওর গায়ের রঙের কারণেই বেশি ভালোবাসতিস। তোর অন্য ছেলেমেয়েরা সামান্যতম ভুলও করলেও তুই তাদের কত মারধর করতি। এর মানে কি তুই তোর অন্য সন্তানদের ভালোবাসতি না? তোর ভালোবাসা কি শুধুমাত্র আরতের জন্যই ছিল? তুই কেমন মা? দিদি, তুই কিভাবে নিজের সন্তানদের মধ্যে পার্থক্য করতি? সন্তান কালো হোক বা সাদা, তারা তাদের বাবা মায়ের কাছে সমান ভালোবাসা পাওয়ার যোগ্য। মা বাবা তাদের সকল সন্তানকে সমান ভালোবাসা দেয়, তাদের প্রতি বৈষম্য করে না। আমার কথায় দিদির চোখ জলে ভরে গেল। তারপর ধীরে ধীরে দিদি আমার কাছে সত্য প্রকাশ করতে শুরু করলো। আমাকে এমন একটা রহস্যের কথা বলে যা আজ পর্যন্ত সবার কাছ থেকে গোপন ছিল। দিদি যত তার রহস্য খুলছিল, আমার মুখ ততই হা হতে লাগলো। দিদি আমাকে বলছিল যে 18 বছর আগে যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, সেই সময় হাবেলিতে মালিকের কাজ করতাম। তখন মালকিনও প্রেগনেন্ট ছিলেন। তখন তার ছেলে অমিতের বয়স 4 বছর। আমার মনে আছে, একবার অমিত তার মাকে বলছিল যে সে একটি ছোট বোন চায়। ছোট বাচ্চার বলার ধরন আমার খুব ভালো লেগেছিল, কিন্তু মালকিন এই কথা শুনে কাঁদতে শুরু করেন। আমি ভাবতে লাগলাম, বড় লোকেরাও কি তাদের মেয়ের ভাগ্যের জন্য ভয় পায়? তারাও কি শুধুই ছেলেই চায়, মেয়ে চায় না? গরিব মানুষেরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে, কারণ তারা মেয়ের বিয়েতে খুব বেশি যৌতুক দিতে পারে না। কিন্তু এত বড় লোকদের ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করার কারণ কি? তারা তো তাদের মেয়ের বিয়ে খুব ধুমধাম করে, অনেক যৌতুক দিতেও পারে। দিন এভাবে কেটে যাচ্ছিল। তারপর আমার প্রসবের সময় হলে আমি একটা মেয়ে সন্তান জন্ম দিলাম। এক রাতেই মালকিনও একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। চারিদিক থেকে অভিনন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু আমি মালিক ও মালকিনের মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখতে পেলাম।
কিন্তু আমি বুঝতে পারছিলাম না তাদের এত দুঃখের কারণ কি। আমরা গরিব, তবুও মেয়ের জন্মে আমরা খুশি। আর এই মানুষগুলো এত বড় লোক, আর এই তাদের প্রথম মেয়ে, তবু কেন তাদের মন খারাপ? আমি ভাবলাম আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে মালকিনের সাথে কথা বলবো। সেখান থেকে আমি এসে ঘুমিয়ে পড়লাম। দুদিন পরে মালকিন আমাকে তার রুমে ডাকেন। আমি একটু অবাক হয়েছিলাম, কিন্তু আমি আমার মেয়েকে কোলে নিয়ে তার ঘরে গেলাম। সেই সময় আমি সেখানেই কাজ করতাম। আমার মেয়েও জন্ম সেই বাড়িতেই হয়েছিল। কিন্তু আমি কখনোই আগে মালকিনের ঘরে যাইনি। আজ প্রথমবারের মতো আমাকে মালকিনের ঘরে আসতে হয়েছে। তাই আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল, কারণ রাজা সম্রাটদের মতো মালকিনের ঘর ছিল। আমার চোখ পড়ল বিছানার উপর রাখা অসংখ্য গয়নার উপর, যে 7 রাজার গুপ্তধন। আমি সব দেখে হতবাক এবং একই সাথে ভয়ও পেয়ে গেলাম। মালকিন কেন এই সমস্ত গয়না এখানে বের করেছেন? কিছু কি হারিয়ে গেছে? আর তারা কি আমাকে সন্দেহ করছে? তবু আমার চোখ সোনার স্তূপের দিকে আটকে গেল, যার আলোয় আমার চোখ ঝলসে গেছিল। মালকিন এগিয়ে এসে আমাকে বসতে বললেন। আমি মালকিনের দাসী, তাই সেখানেই মাটিতে বসলাম। মালকিন আমার হাত ধরে তার বিছানায় বসিয়ে বললেন, রীতা, দয়া করে তোমার সন্তান আমাকে দাও। ভগবানের নামে দিব্যি করে বলছি, আমাদের দিক থেকে কোনোদিন কোনো সমস্যা হবে না। আমি তোমার মেয়েকে নিজের মেয়ে হিসাবেই পালব। একথা শুনে আমার হুঁশ উড়ে গেল। কোলে থাকা মেয়েকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। ও তখন ওর বুড়ো আঙুল চুষতে ব্যস্ত। আমি ঘাবড়ে গিয়ে বললাম, মালকিন, আপনার নিজেরও তো একটা মেয়ে আছে, তাহলে আমার এই কালো মেয়েকে কেন দরকার? আমার কথা শুনে মালকিন এমনভাবে কাঁদতে লাগলেন যে আমি তার কষ্টের পাহাড়ে হাত রেখেছি। কাঁদতে কাঁদতে বললেন, রীতা, বাধ্যবাধকতা কাউকে দেখে না। মালকিনের চোখে কষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মালকিন আবার আমার সামনে হাত জোর করে বললেন, রীতা, আমার মেয়েকে তুমি নিয়ে যাও এবং তোমার মেয়ে আমাকে দাও। মালকিন আমার সামনে অনুনয় বিনয় করছিলেন। আমি কিছু বলার আগেই মালকিন আমার পায়ের কাছে বসে আমার পা ধরলেন এবং মিনতি করতে লাগলেন, রীতা, প্লিজ আমাকে তোমার মেয়ে দাও। এত বড় প্রাসাদের মালিক আমার পা ধরে বসে আছেন, এই ভেবে আমার পা কাঁপতে লাগলো। আমি তাড়াতাড়ি মালকিনকে তুলে তাকে বিছানায় বসিয়ে জল খেতে দিলাম। কিভাবে তাকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। মালকিন কিছুটা শান্ত হলে তিনি আবার বলতে লাগলেন, আমি তোমার মেয়ের বিয়ে এমন পরিবারে দেব যে সকলে হা হয়ে থাকবে। তোমার ছেলেদের বিদেশে পড়তে পাঠাবো। তুমি চাইলে আমার সব গয়না নিয়ে যাও, শুধু আমার মেয়ের সাথে তোমার মেয়ে বদলে নাও। আবারও মালকিন ভেঙে পড়লেন। আমি আবার মালকিনকে জিজ্ঞেস করলাম, মালকিন, এর কোনো তো কারণ আছে যে আপনি আপনার এত সুন্দর মেয়ে আমার এই কালো মেয়ের সাথে বদলাতে চান, আর আমার স্বামীও কিছুতেই রাজি হবে না। তখন মালকিন বলতে শুরু করেন। তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। মালকিন বললেন, বাবা মায়ের পাপের শাস্তি অনেক সময় সন্তানদের ভোগ করতে হয়, আর সেরকমই আমার মেয়েকেও তার বাবার পাপের শাস্তি ভোগ করতে হবে, যেটা ওর বাবার অজান্তেই ঘটেছিল। সেদিন আমি আর তোমার মালিক একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম। চারদিকে খুব ঘন কুয়াশা, এত ঘন কুয়াশা যে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। তখনই কোথা থেকে হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে হাজির। সে ছিল সর্দার বংশের মেয়ে। মেয়েটা খুব সুন্দর, এত সুন্দর যে তাকে দেখলে মনে হয় জলপরি। সকালে সর্দাররা বিচার সভা ডাকলেন। পুরো এলাকায় গণ্যমান্যরা জড়ো হলেন। সর্দাররা তাদের মেয়ের খুনিকে ক্ষমা করতে মোটেও রাজি ছিলেন না। আর ক্ষমা করবেনই বা কীভাবে? 3 পুরুষের পরে এই হলো তাদের ফ্যামিলির প্রথম মেয়ে। সে মেয়েটি পরিবারের চোখের মণি,
কিন্তু যা ঘটে গেছে তা পরিবর্তন করা যাবে না। তবে এটাও সত্য যে যা ঘটেছে তা ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে ঘটেছিল। তারপর বিচারে এক অদ্ভুত সিদ্ধান্ত হলো। সভার সিদ্ধান্ত হলো, আমাদের পরিবারে যখনই কোনো মেয়ের জন্ম হবে এবং সে মেয়ের বয়স যখন 18 বছর হবে, তখনই মেয়েটিকে সর্দারদের হাতে তুলে দেওয়া হবে। সর্দাররা মেয়ের সাথে তার যে কোনো ছেলের বিয়ে দিতে পারে বা তাকে বাড়ির চাকরানি বানাতে পারে, অথবা তার ইচ্ছা হলে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধও নিতে পারে। কিন্তু শর্ত হলো যে সেই মেয়েটা সর্দারের মেয়ের মতোই সুন্দরী হতে হবে। দেখেছো তো, আমাদের মেয়েটাও খুব সুন্দরী, যেন মনে হয় পরী। এই বলে মালকিন তার মেয়েকে কোলে করে আমাকে দেখালেন। আমি মালকিনের মেয়ের দিকে একটু তাকালাম। সে সত্যি খুব সুন্দর, যেন চাঁদের টুকরো। এরপর আমি আমার মেয়ের দিকে তাকালাম। আমি বুঝতে পেরেছি কেন মালকিন তার মেয়েকে আমার মেয়ের সাথে পরিবর্তন করতে চান। আমার মেয়ের গায়ের রং কালো এবং দেখতেও সাধারণ। আমি চিন্তায় পড়ে গেলাম। একটা সিদ্ধান্ত আমাদের সারা জীবন বদলে দিতে পারে। আমার ছেলেদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, আমার মেয়েদের জীবনও সুন্দর হবে, আমিও সুখী জীবন কাটাতে পারবো, যেটার আমি আকাঙ্ক্ষা করতাম। কিন্তু আমি আমার হৃদয়ের টুকরোকে কিভাবে কাউকে দিতে পারি? সন্তান কালো হোক বা সাদা, সে তার বাবা মায়ের জীবন। অনেক ভেবেচিন্তে রাজি হলাম মালকিনের সাথে মেয়ে বদলানোর জন্য, যেন তিনি পৃথিবীর সেরা সম্পদ খুঁজে পেয়েছেন। মালকিন সাথে সাথে আমার মেয়েকে কোলে তুলে নিয়ে তার নিজের মেয়েকে আমার কোলে তুলে দিলেন। আমার মেয়েকে কোলে নেওয়ার সাথে সাথেই মালকিন তাকে খুব আদর করতে লাগলেন। আর আমি তো ফর্সা সুন্দর এই কাচের পুতুলকে আদর করতেও ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে হয়তো আমার ভালোবাসায় নোংরা হয়ে যাবে। তার মেয়েকে আমার কোলে দেওয়ার সাথে সাথে মালকিন ব্যাগ ভরে অনেক গয়না দিলেন আর বললেন, এগুলো তুমি রাখো, আর প্রতিদিন তোমার মেয়ের সাথে দেখা করতে এসো, আর অবশ্যই আমার মেয়েকে সাথে নিয়ে এসো। এভাবে আমরা দুজনেই আমাদের নিজ নিজ মেয়েকে দেখতে পাবো। কিন্তু আমরা এই বাচ্চাদের সত্যিটা বলবো না। মেয়েরা বড় হয়ে যখন বিয়ে হবে তখন তাদের সত্যিটা বলবো। মালকিনের এই কথায় আমি হ্যাঁতে মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাড়ি আসার পর আমি তো জামাইবাবুকেও রাজি করিয়েছিলাম। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার অনেক বোঝানোর পর ও রাজি হয়। এভাবে আমাদের বাড়িতে একজন রাজকন্যা বড় হতে লাগলো, আর আমার মেয়ে প্রাসাদের মধ্যে জীবন কাটাতে লাগলো। আমি মাঝে মাঝে আমার মেয়ের সাথে দেখা করতে রাজপ্রাসাদে যেতাম এবং আরতিকে সঙ্গে নিয়ে যেতাম। ও মালকিনের ছেলে অমিতের সাথে খেলতো। আমি তাকে খেলতে দিতাম, কারণ তারা দুইজন ভাই বোন। প্রাসাদ থেকে ফিরে আমি আমার মেয়ে অর্থাৎ ঢালির কিছু জামা কাপড় এবং খেলনা নিয়ে আসতাম এবং সেগুলি মেয়ের স্মৃতির চিহ্ন হিসাবে তার কিছু ছবি সহ রাখতাম। যখন আমি আমার মেয়েকে খুব মিস করতাম, আমি তার খেলনা এবং ছবি দেখতাম। আমি আরতিকে নিজের মেয়ের মতোই বড় করেছি। তার চেয়েও বড় কথা হলো, আমি কখনোই আরতিকে অনুভব করতে দিইনি যে আমি তার আসল মা নই। আরতি আমাকে তার আসল মায়ের মতোই ভালোবাসতো। অন্যদিকে মালকিনও ঢালিকে খুব ভালোবাসতো। মায়ের আদরে উভয় মেয়েই নিজ নিজ পরিবারে সুখী। তারপর মেয়েরা ধীরে ধীরে বড় হতে থাকে। আরতি এবং ঢালির যখন 18 বছর বয়স হয়, বিচার সভায় দেওয়ার সিদ্ধান্ত অনুসারে সর্দারের পরিবার ঢালিকে দেখতে এসেছিল। কিন্তু ঢালিকে দেখার সাথে সাথে তারা ঢালিকে তাদের সাথে নিতে অস্বীকার করে, কারণ সিদ্ধান্ত হয়েছিল যে কেবল সুন্দরী মেয়েই সর্দারের সাথে যাবে, কালো এবং সাধারণ কেউ নয়। মালকিন এবং মালিক তাদের টাকাও অফার করেছিল। বলেছিলেন, আপনারা যদি আমার মেয়েকে নাই নিয়ে যান তবে আমাদের থেকে কিছু গয়না এবং টাকা উপহার হিসাবে নিন। কিন্তু তারা টাকা এবং গয়না নিতে অস্বীকার করে। আমিও খুব অবাক হয়েছিলাম যে কেন এরা গয়না আর টাকা নিতে অস্বীকার করছে। এই প্রশ্নের উত্তর পরের দিনই পেলাম। মালকিনের বিকট চিৎকার শুনে আমি দৌড়ে ঘরের ভিতর ঢুকলাম।
তারপর আমারও আর্তনাদ বেরিয়ে এলো, কারণ ঢালির সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তারা তাদের মেয়ের প্রতিশোধ মেয়েকে দিয়েই নিয়েছে। আমি খুব কেঁদেছিলাম। মালকিনও হাউ হাউ করে কেঁদেছিলেন। সর্বোপরি তিনিও ঢালিকে মেয়ে হিসাবে লালন পালন করেছেন। সময় ধীরে ধীরে কাটতে লাগলো এবং আমরা ঢালির দুঃখে থেকে স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে ফিরে এলাম। কিন্তু এরপরে আবার আমাদের উপর দুঃখের পাহাড় নেমে এলো, যখন আরতি বলল যে সে মালকিনের ছেলে অমিতকে বিয়ে করতে চায়। তারা একে অপরকে ভালোবাসে। সত্যিটা ওর কাছে প্রকাশ করতে পারিনি, কারণ ঢালির ঘটনা ঘটা খুব বেশি দিন হয়নি। সর্দাররা যদি সত্যটা জানতে পারে, তবে হয়তো আরতিকেও তুলে নিয়ে যেতে পারে। আমি আর তোর জামাইবাবুই তাকে অন্যভাবে বোঝানোর অনেক চেষ্টা করেছি। দুই ভাই বোন কীভাবে একে অপরকে বিয়ে করতে পারে? এটা অনেক বড় অপরাধ। কিন্তু সে আমাদের কথা না শুনে একদিন বাড়ি থেকে পালিয়ে গেল। আগে জানতাম না যে আরতি অমিতের সাথে পালিয়ে গেছে, কিন্তু ওর সাথে অমিতের দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আরতি সেই অঘটনা ঘটিয়েইছে যেটা আমরা থামাতে চেয়েছিলাম। দিদি আমাকে পুরো সত্যটা বলার পর অঝরে কাঁদতে লাগলো। দিদির প্রতি আমার করুণা হলো যে দিদি মনের মধ্যে কত কষ্ট সহ্য করে আছে। সে মানুষে উল্টোপাল্টা কথা শুনেছে। এটাও সত্যি যে মালকিন তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তিনি দিদির ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য খুব ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন এবং তাদের আরও পড়ানোর ইচ্ছাও রাখতেন। এবং যেহেতু অমিত আর আরতির বিয়ে হয়ে গেছে, তাই সত্যটা লুকিয়ে কোনো লাভ নেই। আমি দিদিকে বোঝালাম, তুই তোর মালকিনকে সব কিছু বল। দিদি আমার কথা মেনে নিয়ে পরের দিন সকালে আমরা মালকিনের প্রাসাদে পৌঁছাই। তারা সেই সময় নাস্তা করছিল। এবার দিদি মাথা নত না করে আরামে মাথা তুলে মালকিনের সামনে চেয়ারে বসে বলল, মালকিন, আজ আমি আপনাকে একটা সত্যি বলতে এসেছি। সেটা হলো আরতি অমিতকে বিয়ে করেছে, আর এটা ভয়ানক অপরাধ। ভাই বোন কীভাবে একে অপরকে বিয়ে করতে পারে, এটা আপনাদের জানানো খুবই জরুরি। তাই খুব ভোরে চলে এসেছি। দিদির কথা শুনে মালকিনের মুখে হাসি ফুটে উঠল এবং দিদি সেটা দেখে খুব অবাক হলো। এত বড় ভয়ানক কথা শোনার পরও তার মুখে হাসি ফুটে উঠল কিভাবে? মালকিন বললেন, আমি জানি রীতা, আরতি আর অমিত বিয়ে করেছে, কিন্তু আজ আমি তোমাকে আরও একটা সত্যি কথা বলবো। অমিত আমার নিজের ছেলে না, সে আমার মালিকের বন্ধুর ছেলে। তোমার মালিকের বন্ধু এবং তার স্ত্রী দুর্ঘটনায় মারা গেলেও অমিত প্রাণে বেঁচে যায়। তারপর থেকে তোমার মালিক অমিতকে নিজের ছেলে হিসাবে মানুষ করে। আমিও অমিতকে খুব ভালোবাসতাম এবং তাকে কখনো বুঝতেই দেইনি সে আমার নিজের ছেলে না। আর আমি জানি আরতি ও অমিত বিয়ে করেছে। এই বিয়ে আমি সানন্দে মেনে নিয়েছি। এভাবে আমার মেয়েও সবসময় আমার সাথেই থাকবে। দিদির চোখ বড় বড় করে মালকিনের দিকে তাকিয়ে রইল। তার মুখ সাদা হয়ে গেছে, চোখের দীপ্তি চলে গেছে। মনে হচ্ছিল তার থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। মালকিন উঠে আমার বোনের পা ছুঁয়ে বললেন, রীতা, আমি তোমার কাছেই ঋণী যে তোমার কারণে আমার মেয়ে আজ আমার কাছে ফিরে এসেছে। কিন্তু আমি ক্ষমা চাইছি যে তোমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। কিন্তু মনে হচ্ছিল দিদির শরীর যেন প্রাণ নেই। কিছু না বলে সে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। তার চোখে জল। আকাশের দিকে তাকিয়ে দিদির মুখ থেকে একটাই কথা বের হলো, আমার লোভের কারণে ঈশ্বর আমাকে অনেক বড় শাস্তি দিয়েছেন। কিন্তু আমি মনে করি আজ আবার ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে। গরিবের ভাগে অপমান, অসম্মান, একাকিত্ব, বেদনায় এসেছে। এবারও বড় লোকরাই জিতেছে। আমার দিদি তার মেয়েকে হারিয়েছেন, গোটা গ্রামের বেশি কথা শুনেছেন এবং তার মেয়ে পালিয়ে বিয়ে করেছে। এই অপবাদও তার ভাগ্যে জুটেছে। দিদি চুপচাপ ওখান থেকে উঠে এসেছে। আমি ও চোখের জল স্পষ্ট দেখতে পাচ্ছিলাম।
সারাটা পথ ভাবতে লাগলাম, খুশির অধিকার কি শুধু বড়লোকেরই? গরিবের কি কোনো সুখের অধিকার নেই? বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই গল্পে ভুল কে ছিল, রীতা না রীতার মালিকের? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।